হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর একটি নতুন বিষয় আমরা আলোচনা করব, ফ্রিকশন অর ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশন ইটসেলফ এ ফোর্স, একটা বল, যার বাংলা হচ্ছে ঘর্ষণ। আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত এই ঘর্ষণ বলের কিন্তু সম্মুখীন হই। এই ঘর্ষণ বলের সম্মুখীন হই মানে একদিকে আমরা দেখতে পাই যে ঘর্ষণ বল যেমন আমাদের অসুবিধার সৃষ্টি করে, তেমনি আবার ঘর্ষণ বল না থাকলে কিন্তু আমরা অনেক কাজ করতেই পারতাম না। যেমন আমাদের যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতির যে ক্ষয় কিংবা সেই যন্ত্রপাতির যে কর্মদক্ষতা কমে যাওয়া, সেগুলো কিন্তু এই ঘর্ষণ বলের জন্য হয়ে থাকে। আবার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে ঘর্ষণ বল, যেমন একটা মেঝেতে একটা বলকে যদি গড়িয়ে দেয়া হয় তাহলে বলটা হচ্ছে কিছুক্ষণ বাদে থেমে যায়, অথচ আমরা অ্যাপারেন্টলি মনে হয় যেন কোনো বল কাজ করছে না, কিন্তু একটা বল কিন্তু কাজ করছে। ঘর্ষণ বল এখানে কাজ করছে মেঝের সঙ্গে বলটার। আবার অন্যদিকে ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে যেমন আমরা হাঁটতেই পারতাম না, গাড়ি চলতোই না, আমরা হাঁটতে পারতাম না। এই যে আমরা হাঁটি, তুমি দেখো, আমরা এই নিয়ে ডিটেলসে আলোচনা করব পরে, যে কোনো একটা মেঝের ওপরে যদি প্রচন্ড স্লিপারি কিছু মানে সাবান জল বা ইত্যাদি দেয়া হয়, আমরা কিন্তু হেঁটে যেতে পারবো না, হাঁটতে পারবো না, পড়ে যাব স্লিপ করে। যেরকম হচ্ছে দড়িতে গিট বাঁধা, যদি ঘর্ষণ বল না থাকতো দড়িতে আমরা গিট বাঁধতে পারতাম না, কিংবা পেরেক দেয়ালে যে আটকে থাকে, এসবই কিন্তু ঘর্ষণ বলের জন্য। তাই আমাদের পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে ঘর্ষণ বল, যেহেতু আমরা প্রতিনিয়ত কাজ করি ঘর্ষণ বলকে সঙ্গে নিয়ে থাকি, তাই ঘর্ষণ বল সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথমত আমি বলি, আমরা প্রথম একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে শুরু করি যে কি রকম ঘর্ষণ বল। দেখা যাচ্ছে, ধরো একটা টেবিলের ওপর একটা কাঠের ব্লক নেওয়া হলো, তো এই টেবিলের ওপরে কাঠের ব্লকটা দাঁড়িয়ে আছে। এখন আমি যদি বলি এর ওপর কি কি বল কাজ করছে, এর ওপরে নিচের দিকে কাজ করছে ওজন, এই ব্লকটার ওজন, আর এই টেবিলটা একে একটা ঊর্ধ্বমুখী সমান আর বিপরীত বল দিচ্ছে, সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। যেহেতু এটা অনুভূমিক, তাই এটা এবং এটা পরস্পর লম্ব, মানে তলের সঙ্গে লম্বভাবে আছে। এই দুটো বল এখানে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই যে ব্লকটা এখানে আছে, এই ব্লকটা এর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু যদি আমি টেবিলটাকে আস্তে আস্তে কাত করি তাহলে দেখা যাবে এর পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে থাকে। তবুও কিন্তু এ পড়ে না, কিছুক্ষণ পড়ে না, তারপরে যখন খুব কাত করে দিই তখন কিন্তু এটা পড়ে যায়। তার মানে আমি কাত করছি মানে কি, আমি কাত করছি মানে, আর আমি সমান্তরাল রেখেছি মানে, এখানে mg সাম্যাবস্থায় রয়েছে। পৃথিবী এই বস্তুর ওপর যে বল কাজ করছে, এই বস্তুর ওপর দুটো বল কাজ করছে, এই ব্লকটার ওপর। পৃথিবী একে mg বলে নিচের দিকে টানছে, ঠিক সমান আর বিপরীত বল টেবিল ওপরের দিকে একে প্রয়োগ করছে n। এরা সমান আর বিপরীত হওয়ার জন্য এ দুটোর লব্ধি বল 0। আর এখানে যেহেতু এটা সমান্তরাল, এর সমান্তরাল দিকে কোনো উপাংশ নেই, অনুভূমিক দিকে কোনো উপাংশ নেই, কিন্তু যখনই আমি টেবিলটাকে কাত করব তখনই কিন্তু
ওজনের একটা উপাংশ আমি কিন্তু ওই অনুভূমিক দিকে আমি পেয়ে যাব। তাহলে স্বাভাবিকভাবেই সেইটা ওই বস্তুটাকে মানে ওই ব্লকটাকে গতিশীল করার চেষ্টা করবে। এই গতিশীল করার চেষ্টা করবে, আমি আস্তে আস্তে কাত করছি, তত মানে পড়ার সম্ভাবনা বাড়ছে। একটা নির্দিষ্ট কোণে দিলে সেটা পড়ে যাচ্ছে। তার মানে এই যে কাত করতে শুরু করছি তখনই কেন পড়ছে না? তখনও তো উপাংশ তৈরি হচ্ছে। তার কারণ একটাই, এই উপাংশটা মানটা যত, সেটা ঘর্ষণ বল তাকে প্রতিমিত করার মতো ক্ষমতা রাখে, তাই ঘর্ষণ বল ওকে প্রতিমিত করে দেয়। তাই ব্যাপারটাকে ওইরকম ভাবে জটিল না করে আমরা যদি একটু সহজ করে দেখি, যে আমরা এইরকম একটা ব্লক আছে, এই টেবিলের ওপর ব্লকটায় কি কোনো ঘর্ষণ বল কাজ করছে এই মুহূর্তে? উত্তর হচ্ছে না। ঘর্ষণ বল তখনই কাজ করবে যখন তুমি এই ব্লকটাকে মুভ করানোর চেষ্টা করবে। যখনই গতিশীল করবে কিংবা করার চেষ্টা করবে, তখনই কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে। কিরকম দেখা যাক। ধরি এই দিকে একটা এফ বল প্রয়োগ করা হলো। আমি এফ বল একটা প্রয়োগ করলাম, লেট আস সাপোজ ধরো 10 নিউটন, 10 ডাইন। দেখা গেল এই ব্লকটা নড়লো না। তাহলে নড়লো না, আমি বল প্রয়োগ করলাম, নড়লো না কেন? নড়ে যাওয়ার তো কথা, মুভ করার তো কথা, করলো না। তার কারণ হচ্ছে একে ঘর্ষণ বল, তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বলটাকে প্রতিমিত করে দিচ্ছে বিপরীত দিকে একটা বল কাজ করে। সেটা কত না, সেটা হচ্ছে এই দিকে তুমি যা বল প্রয়োগ করেছো অর্থাৎ 10 নিউটন, এদিকেও একটা 10 ডাইন, এদিকেও একটা 10 ডাইন বল কাজ করছে। তাহলে এ বলটা তো সমান হয়েই আছে। আর এদিকে তুমি যখন 10 ডাইন প্রয়োগ করলে এদিকেও অটোমেটিক একটা স্বয়ংক্রিয় বল, যে বলটা তুমি সৃষ্টি করতে পারো না কিন্তু অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যাচ্ছে। কখন সৃষ্টি হচ্ছে না, যখনই তুমি কোনো একটা বস্তুকে মুভ করানোর চেষ্টা করছো। কিরকম বস্তু? এখন একটা ঝুলন্ত বস্তু ধরো বায়ুতে ঝুলছে বা শূন্যস্থানে ঝুলছে, তাকে যদি মুভ করানোর চেষ্টা করো তাহলে সেখানে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে না। ঘর্ষণ বল কোথায় কাজ করছে না, দুটো তল লক্ষ্য করে দেখো, এই যে টেবিলের তল আর এই যে ব্লকের তল, দুটো তল যখন পরস্পরের সংস্পর্শে আসছে, তখন এই দুটো তলের মধ্যে যদি আমি আপেক্ষিক গতি সৃষ্টি করি, এই সংস্পর্শ তল দুটোর মধ্যে সৃষ্টি করি বা করার চেষ্টা করি, তখনই কিন্তু সেই অ্যাপ্লাইড ফোর্সকে অর্থাৎ যে বলটা আমি প্রয়োগ করব তার বিরুদ্ধে একটা বল সৃষ্টি হয়ে যাবে অটোমেটিক্যালি। এই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে 10 ডাইন বল প্রয়োগ করে দেখলাম, হলো না। কেননা এও 10 ডাইন প্রয়োগ করলো। এবারে আমি 20 ডাইন বল প্রয়োগ করলাম, এখনো এলো না। এটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব এ যদি 10 ডাইন থাকতো আর আমি যদি 20 ডাইন বল প্রয়োগ করতাম তাহলে এদিকে চলে যেত। তাহলে তাও যাচ্ছে না 20 ডাইন প্রয়োগ করে। তাহলে কি হলো, অটোমেটিক্যালি এই 10 ডাইন বলটা, যেহেতু তুমি 20 ডাইন বল প্রয়োগ করেছো, এদিকে সঙ্গে সঙ্গে একটা 20 ডাইন বল সৃষ্টি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বলটা সমান আর বিপরীত দিকে আর একটা বল সৃষ্টি হচ্ছে, সেই বলটা ওকে রেজিস্ট করছে। অর্থাৎ তুমি আবার যদি 30 ডাইন করো, ওদিকেও 30 ডাইন হয়ে যাবে। তার মানে তুমি তোমার প্রযুক্ত বল যেরকম ভাবে বাড়িয়ে যাবে, আর স্বয়ংক্রিয় ঘর্ষণ বল এটা কিন্তু নিজে নিজে সৃষ্টি হচ্ছে। তাই স্বয়ংক্রিয় বা আমরা বলতে পারি স্বনিয়ন্ত্রিত, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, নিজে নিজেকে নিয়ন্ত্রণ করছে। তুমি যেমন বাড়াচ্ছ ও বাড়াচ্ছে বলটা, তুমিও কমাচ্ছ ও কমাচ্ছে। তুমি যদি 20 ডাইন থেকে আবার 10 ডাইন করে দাও, আবার 10 ডাইন হয়ে যাবে। এর থেকে বেশি হবে না, আবার কমও হবে না, সমান হবে।
এইভাবে তুমি যদি আস্তে আস্তে তোমার বলটাকে আস্তে আস্তে বাড়াও, ধরো আমি কথায় বলছি, আমি এটা ধরে নিচ্ছি, ধরো 50 ডাইন করা হলো, অটোমেটিক্যালি এদিকেরও বলটা হয়ে যাবে 50 ডাইন। তাহলে কি আমি যতক্ষণ বাড়াবো ততক্ষণ বাড়াবে না, এরও একটা সীমা আছে। অর্থাৎ দুটো তলের মধ্যে কতটা ঘর্ষণ বল কাজ করবে তারও একটা লিমিটেশন আছে, তার একটা লিমিট আছে। এই লিমিটটা ক্রস করলে বলটা কিন্তু আর বাড়বে না, তখন মুভ করতে শুরু করবে। অর্থাৎ আমি যদি ধরে নিই যে 50 ডাইন তুমি যখন প্রয়োগ করেছিলে, এও 50 ডাইন হলো, এবং এটা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ এটা সীমামান, মানে এর থেকে যদি তুমি 1 ডাইন বাড়িয়ে দাও, এ কিন্তু আর বাড়বে না, এ 50 ডাইনই হয়ে থাকবে। আর এ 51 ডাইন তুমি প্রয়োগ করেছো, 1 ডাইন তোমার অ্যাডিশনাল, অর্থাৎ নেট ফোর্স হয়ে যাবে 1 ডাইন, তখন ওটা মুভ করতে শুরু করবে। এই যে মুভ করতে শুরু করলো, তখন কি ঘর্ষণ বল আর থাকবে না? হ্যাঁ, তখনও ঘর্ষণ বল থাকবে, কিন্তু এই ঘর্ষণ বলের পরিমাণটা স্থির অবস্থায় যতটা ঘর্ষণ বল ছিল তার থেকে একটু কম হবে। এগুলো কেন হবে, কি বিস্তারিত বিষয় আমি পরে বলবো, কিন্তু আপাতত আমি একটা ঘর্ষণ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে তার মানে এখান থেকে আমরা এটাই জানতে পারলাম যে ঘর্ষণ বল হলো একটা স্বনিয়ন্ত্রিত বল, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এবং এর একটা লিমিটিং ভ্যালু আছে। সেই লিমিটিং ভ্যালু তলের প্রকৃতি, বস্তু ইত্যাদির ওপর নির্ভর করে। হচ্ছে মানে যখন বস্তু থেমে থাকে, যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয় তখনও যেমন ঘর্ষণ বল কাজ করে, আবার বস্তু যখন গতিশীল হয় তখনও কিন্তু ঘর্ষণ বল কাজ করে, কিন্তু সেই ঘর্ষণ বলের পরিমাণটা কম। কারণ এটা আমরা নিজেরা অনেক সময় বুঝতে পারি। দেখবে একটা বস্তুকে সরানোর সময় তুমি দেখবে যতক্ষণ না সরাতে পারছো তখন অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। যেই বস্তুটা মুভ করতে শুরু করলো, অর্থাৎ গড়াতে শুরু করলো বা ঘষড়াতে শুরু করলো, তখন দেখবে পরিমাণটা অনেক কমে গেছে। অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করছিলে ততটা বল প্রয়োগ করতে হচ্ছে না, কিন্তু করতে হচ্ছে, তার মানে ঘর্ষণ বল আছে। তাই ঘর্ষণ বল আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় স্থিত ঘর্ষণ, আরেকটাকে বলা হয় চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণকে ইংরেজিতে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন, আর চল ঘর্ষণকে ইংরেজিতে বলা হয় কাইনেটিক ফ্রিকশন বা ডায়নামিক ফ্রিকশন। তো এখানে আমরা আবার এটাও দেখতে পারি যে ধরো যখন গড়ানো দুভাবে হতে পারে। একটা হচ্ছে গড়িয়ে গড়িয়ে যাও, মানে যখন মুভ করে বা গতিশীল হয় তখন দুভাবে গতিশীল হতে পারে। এক হচ্ছে দুটো তলের মধ্যে ঘষড়াতে ঘষড়াতে যেতে পারে, ঘষতে ঘষতে যাওয়া। আর একটা হচ্ছে গড়িয়ে গড়িয়ে যাওয়া। তাই দুটো ক্ষেত্রেই ঘর্ষণ বল কাজ করে, কিন্তু এই দুটো ঘর্ষণকে আমরা আলাদা নামকরণ করব। একটাকে বলবো স্লাইডিং ফ্রিকশন, আর একটাকে বলবো রোটেটিং ফ্রিকশন বা রোলিং ফ্রিকশন। তো তাহলে আমরা দেখলাম যে ঘর্ষণ মূলত দু রকমের, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা ডায়নামিক ফ্রিকশন। ডায়নামিক বা কাইনেটিক ফ্রিকশন আবার দু রকম, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। যেমন ধরো একটা মেঝের ওপর দিয়ে একটা কাঠের ব্লককে তুমি ঘষড়াতে ঘষড়াতে নিয়ে যাচ্ছ, এটা স্লাইডিং ফ্রিকশন। আর যদি একটা চাকা নিয়ে যাও, চাকা তো ঘুরতে ঘুরতে যাবে, এটা হচ্ছে রোলিং ফ্রিকশন। এখানেও কিন্তু ফ্রিকশন বল কাজ করে। যেমন যে গাড়ি টাড়ি চলে, বাইক চলে, বাস চলে, এগুলো কিন্তু রোলিং ফ্রিকশন কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার এই যে ঘর্ষণ বল আমরা এখানে দেখলাম যে সেলফ অ্যাডজাস্টিং একটা ফোর্স তখনই কাজ করতে শুরু করে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। এখন এই সেলফ অ্যাডজাস্টিং যে ফোর্স, যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করে না, যেদিকে আমি মুভ করানোর চেষ্টা করছি তার বিপরীত দিকে। এই যে দেখতে পাচ্ছ, এদিকে আমি 10 ডাইন প্রয়োগ করেছি, এদিকে প্রয়োগ। এটা কিন্তু কোথায় কাজ করে? এই বলটা কাজ করে যে সংস্পর্শ তল, অর্থাৎ কন্ট্যাক্ট যে সারফেস, সেই কন্ট্যাক্ট সারফেস বরাবর বিপরীত দিকে কাজ করে।
এখানে আমি একটুখানি দেখে নেওয়া যাক, আরেকবার ছবিটা মুছে। তাহলে এখানে ঘর্ষণ বলটাকে আমরা এইভাবে ভাবতে পারি, আমি যদি এই দিকে বল প্রয়োগ করি, এখানে এদিকে হচ্ছে mg বা w, আর এদিকে হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। ঘর্ষণ বলটা এই বরাবর কাজ করবে। আমি ঘর্ষণ বলকে এইভাবে এফ লিখছি। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আছে, তলের বরাবর যেদিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে। প্রশ্নটা হচ্ছে এই বলটা কার ওপর প্রয়োগ হবে। এখানে দেখো দুটো বস্তু, মেঝেটা একটা বস্তু হিসাবে ভাবতে পারি আর ব্লকটাকে একটা বস্তু হিসাবে ভাবতে পারি। তাহলে কোন বস্তুটায় বলটা মানে ঘর্ষণটা কাজ করবে? এখন যেহেতু এই বস্তুটা যদি এটা মুভেবল না হয়, তাহলে তো এই বস্তুটার উপরে কাজ করবে এই বরাবর। কিন্তু দুটো যদি মুভেবল হয়, ধরো আমি যদি ছবিটাকে এরম ভাবে আঁকি, আমি যদি ধরো এইরকম একটা ব্লক আর এরকম একটা ব্লক, আমি ধরে নিলাম এটা ফিক্সড। না, ফিক্সড করলে হবে না, সরি, এটাও চলবে, এটাও চলবে। এখানে ধরো তুমি এইটার ওপরেতে বল প্রয়োগ করলে, তাহলে এর মুভমেন্টটা কোন দিকে হবে? এর মুভমেন্টটা এই দিকে হতে চায়। তাহলে এর ওপর যে ঘর্ষণ বল মানে এ করবে, এখানে দুটো ঘর্ষণ বল কাজ করবে। ধরো এই একটা তল, এই একটা তল, এ কে ঘর্ষণ বল প্রয়োগ করবে, আবার এই তলটা এর ওপর ঘর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে এই তলটা যে ঘর্ষণ বল প্রয়োগ করবে সেটা অবশ্যই এই দিকে, আর এই তলটা, এই যে তলটা সংস্পর্শ তল, তাহলে এই দিকে, এটা যদি F1 হয় এটা হবে F2, এদিকে কাজ করবে। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এ কি এর ওপর ঘর্ষণ বল প্রয়োগ করবে? এটা ফিক্সড তল যদি হয়, আমি ধরে নিই, তাহলে এটা বাদ দিচ্ছি, এটা যেটা মুভ করবে না। তাহলে এ যেমন একে বল প্রয়োগ করলো F2, এই যে এইটাকে আমি এদিকে মুভ করাচ্ছি, তাহলে মুভমেন্টটা করাতে চাইছি এদিকে বলে, তাহলে এর ওপর বল প্রযুক্ত হলো উল্টো দিকে। তাহলে পরে এ যখন একে বল প্রয়োগ করলো, তাহলে এ কি একে বল প্রয়োগ করবে? হ্যাঁ, অবশ্যই করবে। সেটা কত না, সেটা হচ্ছে ওই সমপরিমাণ উল্টো দিকে। অর্থাৎ এর ওপর যে বল প্রয়োগ হবে সেটা F2, আবার এর ওপরে যে বল প্রয়োগ, মানে দুটো বল সমান আর বিপরীত। অর্থাৎ নিউটনের সেই তৃতীয় গতিসূত্র চলে আসছে। দুটো বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করছে, একটাকে যদি ক্রিয়া ধরা হয়, অন্যটা প্রতিক্রিয়া, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান আর বিপরীত। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যখন কোনো প্রবলেম সলভ করব, যে বস্তুটা আমি কনসিডার করব, যে বস্তুটাকে, সেই বস্তুটাতে কত বল কাজ করে। যেমন ধরো এইটাকে দিয়ে যদি কাজ করি, তাহলে এর ওপর ঘর্ষণ বল কত? F1 প্লাস F2 একই দিকে। তাহলে এইটার সঙ্গে আমরা এইটা মাইনাসের লব্ধি বল। আবার এর ওপর কত বল কাজ করছে? শুধু F2। এবং লক্ষ্য করে দেখো যে বলটা আমি অ্যাপ্লাইড ফোর্সটা যেদিকে, সেদিকেই বলটা কাজ করছে। তো সুতরাং এখানে কিন্তু এটা বুঝতে হবে। তো ঘর্ষণ বল, এবার প্রশ্ন হচ্ছে যে এটা হলো স্ট্যাটিকের ক্ষেত্রে, যাতে গতিশীল হয়নি। কিন্তু যদি গতিশীল হতো, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করতো? একই নিয়মে বলতে হবে যে যেদিকে গতি, অর্থাৎ যার গতিবেগ যেদিকে, গতির অভিমুখ যেদিকে, তার বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বলটা কাজ করবে। এবারে আমি একটা এই যে বললাম, এই যে ঘটনাটা আমি বললাম যে এই বলটার পরিমাণ অ্যাপ্লাইড ফোর্সটা যদি আস্তে আস্তে বাড়ানো হয়, তাহলে পরে ঘর্ষণ বলের পরিমাণটাও আস্তে আস্তে বাড়বে এবং সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তারপরে একটা সময় সে গতিশীল হবে, তারপরেও ঘর্ষণ বল কাজ করবে, তখন অন্য ধরনের ঘর্ষণ বল কাজ করবে। তো সেই ঘর্ষণ বলটা মানে সেইটাকে আমরা একটা গ্রাফিক্যাল, একটা গ্রাফের মধ্য দিয়ে সেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এদিকে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর এদিকে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স।
ঠিক আছে, এদিকে আমি বলটা মানে এটা আমার জানা, আমি আমার মতো করে প্রয়োগ করছি, আর এদিকে ফ্রিকশনাল ফোর্স তৈরি হচ্ছে। এই গ্রাফটা হবে জাস্ট এরকম, এই এরকম একটা গ্রাফ হবে। এটা কিরকম দেখো লক্ষ্য করে, অ্যাপ্লাইড ফোর্স তুমি যত বাড়াচ্ছ এদিকে অ্যাপ্লাইড ফোর্স বাড়ছে, ফ্রিকশনাল ফোর্স বাড়ছে, অ্যাপ্লাইড ফোর্স বাড়ছে, ফ্রিকশনাল ফোর্স বাড়ছে, অ্যাপ্লাইড ফোর্স বাড়ছে, ফ্রিকশনাল ফোর্স বাড়ছে। এই বিন্দুতে গিয়ে ফোর্সটা হলো ম্যাক্সিমাম। তাহলে এইটাকে আমরা কি বলবো, এই ফ্রিকশনাল ফোর্সটাকে বলবো লিমিটিং ভ্যালু অফ দ্য ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বলের এটা এটা কোন অবস্থায় আছে, এইখানে সর্বোচ্চ মান পর্যন্ত এটা স্থিরাবস্থায় আছে। তার মানে এই পোর্শনটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর এইখান থেকে হঠাৎ করে বলটা যেই এটা গতিশীল হয়ে গেল, এখানে সর্বোচ্চ মানে ওঠার পর গতিশীল হয়ে গেল, হওয়ার পর দেখো এখানে অ্যাপ্লাইড ফোর্স তুমি বাড়িয়ে যাচ্ছ, কিন্তু বলটা মানে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। অর্থাৎ কি হচ্ছে না, শুরুতে যখন গতিশীল হয়নি তখন জিরো থেকে অ্যাপ্লাইড ফোর্স জিরো, ফ্রিকশনাল ফোর্স জিরো, অ্যাপ্লাইড ফোর্স বাড়লাম, ফ্রিকশনাল ফোর্স বাড়ালো, বাড়তে বাড়তে লিমিটিং ভ্যালুটা এলো। অ্যাকচুয়ালি এটা কি আমরা ঘর্ষণ বল বলি, এই যে লিমিটিং ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স, এটা কি আমরা ঘর্ষণ বল বলি। এই ভ্যালুর পর এরা মুভ করতে শুরু করলো এবং আবার সেক্ষেত্রে একটা ঘর্ষণ বল কাজ করলো, সেই বলের মানটা কিন্তু ফিক্সড। তাহলে এইখান থেকে এইটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন, এটাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন। এই পোর্শনটা কাইনেটিক ফ্রিকশন আর এদিকটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তোমার হচ্ছে ফ্রিকশনাল ফোর্স সম্পর্কে ধারণা। এখন যে প্রশ্নটা আমাদের সামনে প্রথমেই চলে আসে সেটা হচ্ছে যে এই ঘর্ষণ বলের কারণ কি, ঘর্ষণ বল কেন কাজ করে, মানে থিওরিজ অফ ফ্রিকশন। এটা অত্যন্ত জটিল একটা বিষয়। প্রাথমিকভাবে আমাদের একরকম মনে করা হতো, পরবর্তীকালে বিষয়টাকে আরো অন্যভাবে ভাবা হয়েছে, এবং দুটোরই অর্থাৎ এই ঘর্ষণের সৃষ্টির কারণ কি, ঘর্ষণ সৃষ্টির কারণ কি, এই বিষয়ে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ওল্ড কনসেপ্ট, একটা হচ্ছে নিউ কনসেপ্ট। আমি একটু বলি বিষয়টা। এক, ওল্ড কনসেপ্ট, আর এটা হচ্ছে নিউ কনসেপ্ট। ওল্ড কনসেপ্টে কি বলা হতো না, ওল্ড কনসেপ্টে বলা হতো এটাই যে দুটো বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে, দুটো, আমরা কিন্তু একটা কথা বলে নিই এখানে, যে এখানে আমরা যে ঘর্ষণ নিয়ে আলোচনা করছি মূলত কিন্তু দুটো কঠিন বস্তুর তলের মধ্যে, সংস্পর্শ তলের মধ্যে যে ঘটনাটা ঘটছে। কিন্তু মনে রাখতে হবে তরলের সঙ্গে কঠিন বা তরলের সঙ্গে তরলেরও কিন্তু ঘর্ষণ বল কাজ করে, এবং সেটা আমরা পরবর্তী সময়ে দেখবে ভিসকাস ফোর্স বলা হয় একে, আমরা ভিসকসিটি চ্যাপ্টারে নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা ঘর্ষণ বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে সর্বদাই দুটো কঠিন তলের সংস্পর্শ তলে যে বলটা কাজ করছে। এখন ওল্ড কনসেপ্টে যেটা ভাবা হতো সেটা হচ্ছে দুটো যে তল যারা সংস্পর্শে আসছে তাদের যে রাফনেস, অর্থাৎ তল দুটো যে খসখসে, আমি স্মুথ করলেও তার মধ্যে একটা খসখসে ভাব থাকতে পারে, থাকবে। এই খসখসে তার মানে কি, আমি যদি মাইক্রোস্কোপে দেখি দেখবো যে আপস অ্যান্ড ডাউনস রয়েছে প্রচুর। তা দুটো তল যখন পরস্পরের সংস্পর্শে আসে, এই খাঁজে খাঁজে আপ ডাউন এগুলো খাঁজে খাঁজে আটকে যায়, আর খাঁজে খাঁজে আটকে গিয়ে যখন আমরা তাদেরকে একটা সাপেক্ষে আরেকটাকে মুভ করাতে চেষ্টা করি তখন হচ্ছে যে সেটা আটকে যায়। ওল্ড কনসেপ্টটা ছিল এটা।
এখন এই কনসেপ্ট অনুযায়ী এটার একটা ডিমেরিট আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি যে দেখবে তার মানে যত বেশি এরিয়া হবে কন্ট্যাক্ট এরিয়া তত বেশি খাঁজে খাঁজে আটকাবে। তার মানে কন্ট্যাক্ট এরিয়া বাড়লে ঘর্ষণ বল বাড়ে। কিন্তু বর্তমান সময় আমরা জানতে পেরেছি যে ঘর্ষণ বল কিন্তু কন্ট্যাক্ট এরিয়ার ওপর ডিপেন্ড করে না। তার মানে ওল্ড কনসেপ্টের একটা প্রবলেম রয়েছে। দ্বিতীয়ত, ওল্ড কনসেপ্ট অনুযায়ী আমরা সারফেসকে যত স্মুথ করব তত ফ্রিকশনাল ফোর্স কমে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখছি বাস্তবে যে যদি প্রচন্ড স্মুথ করে দেয়া হয় দুটো তলকে, তাহলে ঘর্ষণ বলের পরিমাণ প্রচুর বেড়ে যেতে পারে। তো সুতরাং এই ধরনের যে ড্রব্যাকস ওল্ড থিওরিতে রয়েছে, সুতরাং ওল্ড কনসেপ্টের যেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি সেটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। দ্বিতীয়ত, এইবারে এই বিষয়টাকে কিভাবে দেখা হলো, দ্বিতীয়ত যে নিউ কনসেপ্ট সেখানে দেখানো হলো যে এই রাফনেসের জন্য নয়। কি হয় না, দুটো তল যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন আমরা যদি খুব স্মুথ দুটো তলকে নিই, যেমন আমি যদি দুটো স্টিলের তলকে যদি পরস্পরের গায়ে লাগাই, আমরা দেখবো অ্যাপারেন্টলি যতটা তল মনে হচ্ছে লেগে আছে, অ্যাকচুয়ালি ততটা তল সংস্পর্শে লেগে থাকে না। 1/10,000 অফ দ্য অ্যাপারেন্ট সারফেস, অতটুকু মাত্র সংস্পর্শ তল, কিন্তু তাতেও ঘর্ষণ বল কাজ করে। এই বলটার যে ব্যাখ্যা, এই ঘর্ষণ বলের যে ব্যাখ্যা, সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এখানে কাজ করে। কি হয় না, যখন দুটো দুটো সারফেস যখন পরস্পরের কাছে আসে এবং সেই বল দুটোর সেই যে তল দুটো তারা পরস্পরকে একটা লম্ব প্রতিক্রিয়া দেয়। দেখবে আমরা আজকে জেনেছি যে ঘর্ষণ বল কিন্তু লম্ব প্রতিক্রিয়ার উপরেতে নির্ভর করে, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া যত বাড়ে ঘর্ষণ বল তত বাড়ে। তাহলে স্বাভাবিকভাবে দুটো তল যখন খুব কাছাকাছি আসে, তোমার যত স্মুথ করো আর যাই রাফ থাকুক, তাহলে এই তলগুলোর পয়েন্ট টু পয়েন্ট খানিকটা অংশ থেকে থাকে, এই পয়েন্ট টু পয়েন্ট একটা চাপ পড়ে। চাপ পড়ার ফলে দুটোর মধ্যে ইন্টার মলিকিউলার ফোর্স এখানে একটা কাজ করে। ফলে এটাকে অনেক সময় বলা হয় কোল্ড ওয়েল্ড, অর্থাৎ আমরা দেখবে সেই গরম দিয়ে ওয়েল্ডিং করে না, এটা যেন ওয়েল্ডিং এর মতো কোল্ড ওয়েল্ডিং বলে। মানে অণুগুলো এমন ভাবে খাপে খাপে না, মানে পরস্পরকে টেনে ধরে রাখে। ফলে দেখবে দুটো তল যখন রেস্টে থাকে তখন তাদেরকে গতিশীল করার জন্য বেশি বলের প্রয়োজন হয়। কিন্তু একবার যদি গতিশীল হয়ে যায় তখন কিন্তু অত বলের দরকার হয় না। কেননা তখন কিন্তু ওই যে কোল্ড ওয়েল্ডিংটা অত শক্তিশালী হতে পারে না, টাইম পায় না। যখন আমরা দাঁড়িয়ে থাকে তখন টাইম হয়ে তারা আটকে ধরে, কিন্তু যখন তারা মুভ করতে থাকে তাহলে ধরতে চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। ফলে সেখানে ফোর্সটা কম হয়। তাই কাইনেটিক অর্থাৎ গতীয় ঘর্ষণের মান কিন্তু কম্পারেটিভলি কম। এবং এখানে সারফেসের ওপর নির্ভর করে না। কেননা বলা হচ্ছে যে সারফেস তুমি যদি অত্যন্ত স্মুথ করে দাও তাহলে খুব কম জায়গায় টাচ করবে। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু তার ভরটা একই আছে দুটো বস্তুর, তাহলে লম্ব প্রতিক্রিয়াটা একই আছে। ফলে ওইটুকু জায়গার মধ্যে ফোর্স পার এরিয়াটা অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ ওখানে চাপটা এত বেশি বেড়ে যায় যে ঘর্ষণ বলের পরিমাণটা একই থেকে যায়। যত তোমার রাফ সারফেস হবে তত বেশি টাচ করবে, ফলে সারফেস এরিয়াটা বাড়বে। আর যত স্মুথ হবে, ব্যাপারটা হচ্ছে তার মানে কি সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে লম্ব প্রতিক্রিয়ার ওপর। লম্ব প্রতিক্রিয়া যত বাড়বে তত হচ্ছে যে এটা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে ঘর্ষণ বল দেখবে সর্বদা অ্যাপ্লাইড ফোর্সের বিপরীত দিকে কাজ করে। এটা তো খুব স্বাভাবিক। যখনই তুমি যেদিক থেকেই ঠেলো না কেন, কারণ সিল্ডিং হয়ে আছে, তখন সেটাকে বাধা দেবে। ফলে তুমি যেদিক থেকেই ঠেলো তার উল্টো দিকে একটা অপোজিং ফোর্স তৈরি হবে। তাই এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি। এবং তাছাড়াও কাইনেটিক ফ্রিকশনে দেখা যায় যে দুটো বস্তু যখন গতিশীল অবস্থায় ঘর্ষণ বল কাজ করছে, দুটো তল, তাদের স্পিডের ওপর কিন্তু ডিপেন্ড করে না ঘর্ষণ বলের মান। তাই এই সমস্তগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিউ কনসেপ্টটাই হচ্ছে কারেক্ট। তো এই পর্যন্ত বলে আজকের যে ক্লাস আমরা শেষ করলাম। এরপরে আমরা ঘর্ষণ বল সম্পর্কে আরো ডিটেল আরো অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করব। আজ এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।